বাংলাদেশবাসীকে বাঁচাতে পারেন একমাত্র হাসিনা, আর এই ভাবনা ভারতের তো বটেই। এমনকি আন্তর্জাতিক মহলে মনে করছে অশান্ত বাংলাদেশকে শান্ত করার একমাত্র উপায় বঙ্গবন্ধু কন্যার স্বদেশে প্রত্যাবর্তন। গণ অভ্যুত্থানের পরে পরে আপামর বাংলাদেশবাসীর মনে হয়েছিল ক্ষমতায় যিনি আসীন হতে চলেছেন তিনি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন, কিন্তু দেশ জুড়ে যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে সেটা হাসিনার আমলে ছিল না। কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব, এই এখতিয়ারটা কেবলমাত্র জনগণের। জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব, কাকে প্রত্যাখ্যান করব। এখন যদি আপনি অপশন হিসেবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন, তাহলে গণতন্ত্র থাকলো। বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে এসে দূরে বসা রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দলের নাম না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। এটাই হচ্ছে বাস্তবতা। আশাকের বেটি সকল কিছু অবগত আছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি। তিনি ঝোপ বুঝে কোপটা কিন্তু ঠিকই মেরে দিবেন। সকল কিছু তিনি কিন্তু গুছিয়ে রেখেছেন, কখন কি করতে হবে। শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন। মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স? মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে। ডক্টর ইউনূসের দুর্নীতির একের পর এক অভিযোগ সামনে আসছে। কিভাবে অর্থ পাচারের মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। রাজা যদি শয়তান হয় তাহলে মানুষ তাকে যে কোনো উপায় ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বাংলাদেশেও রয়েছেন এমন এক রাজা, হীরক রাজার মতো তিনিও গত 15 থেকে 16 মাস ধরে অনাচার করে এসেছেন। হীরক রাজার মতো ইউনূসেরও রয়েছে বহু ধামাধারী, আর তারা গত 15 থেকে 16 মাস ধরে তাকে অনাচার করার জন্য ইন্ধন জুগিয়েছেন। আর সেই ইন্ধনের জেরে বাংলাদেশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়েছে। চারিদিকে হিংসার আগুন, অশান্তির আগুন, আর সেই আগুন থেকে রাজা ইউনূস এবং তার ধামাধারীরা নিজেদের বাঁচাতে চাইছেন, কিন্তু বাজার সব পথ বন্ধ হয়ে গেছে। অন্ধকূপে তাদের নিশ্চিত মৃত্যু, অপেক্ষা শুধু সময়। বাংলাদেশবাসীকে বাঁচাতে পারেন একমাত্র হাসিনা, আর এই ভাবনা ভারতের তো বটেই। এমনকি আন্তর্জাতিক মহলে মনে করছে অশান্ত বাংলাদেশকে শান্ত করার একমাত্র উপায় বঙ্গবন্ধু কন্যার স্বদেশে প্রত্যাবর্তন। গণ অভ্যুত্থানের পরে পরে আপামর বাংলাদেশবাসীর মনে হয়েছিল ক্ষমতায় যিনি আসীন হতে চলেছেন তিনি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। হাসিনার আমলে সবকিছুই ঠিকঠাক ছিল এমনটা নয়। দিন কয়েক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুত্র জয় সেটা স্বীকার করে নিয়েছেন, কিন্তু দেশ জুড়ে যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে সেটা হাসিনার আমলে ছিল না। তারেক রহমান দেশে ফেরার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, আর সেই ভাষণে তাকে একটা কথা বলতে শোনা যায়, আই হ্যাভ এ প্ল্যান। যদিও কি সেই পরিকল্পনা সেটা কিন্তু তারেক গোপন রেখেছেন, তবে এটা ধরে নেওয়া যেতে পারে দেশ জুড়ে যে দুঃশাসন চলেছে তিনি তার অবসান চাইছেন, দেশবাসীও সেটাই চাইছে। তবে একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, তারেকের দল ক্ষমতায় ফিরলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হবে? আওয়ামী লীগের আমলের সম্পর্ক যেমন ছিল তেমন থাকবে কি, নাকি সম্পর্ক হবে উষ্ণ শীতল? তবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে দিল্লি ঢাকা সম্পর্ক যে হাতদিক হবে তারই কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু কন্যা কিছুদিন আগে একটি অডিও বার্তা দেন, আর সেই বার্তায় ঢাকার রীতিমতো চটেছে। বঙ্গবন্ধু কন্যা বলেন দলীয় কর্মীদের জন্য তার বার্তা, যেখানে ব্যালটের নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগের ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, আমি ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চায় না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজেই আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্যে দিয়ে মানুষ সিদ্ধান্ত নেই জনগণ তারা কাকে চায়। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখা। কিন্তু আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়।
ভোটমুখী বাংলাদেশ মানুষ এখন কিন্তু তুলনা করতে শুরু করে দিয়েছে। কোন আমলে তারা সব থেকে ভালো ছিল, আওয়ামী লীগ নাকি বিএনপি? প্রধানমন্ত্রী হিসাবে কে সব থেকে বেশি সফল, হাসিনা নাকি জিয়া? তবে বেগম অধ্যায় এখন অতীত, দলের ব্যাটন এখন তারেকের হাতে। আসন্ন ভোটে বিএনপি ম্যাজিক ফিগার স্পষ্ট করতে পারলে তারেক যে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন এখানে অন্য, তারেকের রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য, তার হাতে দেশ শাসনের দায়িত্ব গেলে তিনি আদৌ সুষ্ঠুভাবে তা পালন করতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। আর বর্তমান বাংলাদেশকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার বেশ কঠিন কাজ। রাজনীতিতে তিনি অভিজ্ঞ, একমাত্র তার পক্ষেই এটা সম্ভব। তাই দিল্লি চাইবে হাসিনাকে প্রধানমন্ত্রী পদে দেখতে, তাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালাবে। অপেক্ষা এখন শুধু সময়ের। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে নিজের 666 কোটি টাকা কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন সহ 26 সুবিধা নিয়ে ডক্টর ইউনূস বিতর্কিত হয়েছেন বলে মন্তব্য সুধীর জনদের। মামলা উইথড্র করে নতুন নিয়ম বাদ দিয়ে নতুন ভাবে তাদেরকে বাঁচতে দেয়, এতে সে চাকরি নাই। তোমরা উপদেষ্টা হয়েছে ভালো কথা, আমাদের কারণে তোমরা উপদেষ্টা হয়েছে। শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন। মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স? মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেক নেমে গেছে। ডক্টর ইউনূসের দুর্নীতির একের পর এক অভিযোগ সামনে আসছে। কিভাবে অর্থ পাচারের মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। একজন উদ্যোক্তা বিশ্ব হয়ে গেছে। আমি নিরুপায়, এই দেশের এই বর্তমান অবস্থায় কোথাও আমি বিচার পাই নাই। ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে তারা ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে, নন পারফর্মিং এর লোনের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সরকার যত রকমের এক্সপোর্টের প্রণোদনা ছিল সবগুলি বন্ধ করে দিয়েছে, উইথড্র করে নিয়েছে। তো ফলে কি হচ্ছে, একটা আনহেলদি কম্পিটিশনে পড়ে গিয়ে ইন্ডিয়ান স্পিনিং মিলরা কম দামে সুতা দিয়ে বাংলাদেশের স্পিনিংটাকে ধ্বংস করতে চাচ্ছে। তো বাংলাদেশের স্পিনিং মিলগুলি যদি ধ্বংস হয়, আলটিমেটলি এরপর গার্মেন্টসও ধ্বংস হবে। নিজ ব্যাংকের কোটি কোটি টাকার কর মওকুফ করে সেই বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ জনগণের ওপর। গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি। আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? 1000 টাকার কাপড় 1300 টাকায় কিনতে হচ্ছে। তার তো বেতন বাড়ে নাই, তার তো ইনকাম বাড়ে নাই, রিক্সাওয়ালার রিক্সা ভাড়া তো বাড়ে নাই, তাহলে তারা এই অতিরিক্ত খরচ দেবে কই থেকে? বিগত 1.5 বছরে চাকরি হারিয়েছেন 14 লাখেরও বেশি মানুষ। যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে তাদের সংখ্যা 14 লক্ষ। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো চাকরি নাই। বাংলাদেশ ব্যাংকের বুলেটিন, সেই বুলেটিনে জিডিপির বর্তমান অবস্থা গত বছর ছিল 4.22, এবছর সেখানে কমে দাঁড়াবে 3.97। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ডক্টর ইউনূসকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলে অভিহিত করেছেন। চলুন বিস্তারিত জেনে নিই। মামলা উইথড্র করে নতুন নিয়ম বাদ দিয়ে নতুন ভাবে তাদেরকে বাঁচতে দেয়, এতে সে চাকরি নাই। এদেশের মানুষ বাঁচতে পারতেছে না, এদেশের মানুষ কিছু করে খেতে চায়, এদেশের সন্তানরা কিছু করে বাঁচতে চায়, এদেশের সন্তানরা এভাবে ধুকে ধুকে মরতে পারে না। তোমরা উপদেষ্টা হয়েছে ভালো কথা, আমাদের কারণে তোমরা উপদেষ্টা হয়েছে। তোমরা উপদেষ্টা যে আমরা তোমাদের চেয়ারে, এটা তুমি নতুন আইন তৈরি করতে পারো না। আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিস্টার এম নাসিরউদ্দিন উনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে ওই সময়ে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না তার উপর। কথাটা কিন্তু সিম্পল, এটা আসলেই তাই। যে কোনো নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে, কিন্তু যখন একটা দল অংশ নিতে চায়, তখন যদি সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়, তখন সেই দলের অবশ্যই নিবন্ধন থাকতে হবে, এমন একটা নিয়ম বাংলাদেশে আছে। এবং সেই নিয়মটার যে নির্বাচন সংস্কার কমিশন যেটা আমাদের আছে, তারাও কিন্তু ওই ধরনের একটা নিয়মের সঙ্গে একমত হয়েছে, যে তারাও বলছেন যে নিবন্ধন থাকাটা জরুরি। নিবন্ধন না থাকলে সে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে না। যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের নিবন্ধনের বিরোধী। বাংলাদেশে এত বছর কোনো নিবন্ধন ছিল না, এই নিবন্ধনটা চালু করেছে শেখ হাসিনা সরকার। তো শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ছিল, স্বৈরাচারী সরকারের এই নিয়মটা আমাদের এই নির্বাচন সংস্কার কমিশনের খুব পছন্দ হয়েছে। তারা মনে করেছে স্বৈরাচারী সরকার হলে কী হবে, তারা একটা বিশাল গণতান্ত্রিক কাজ করেছে যে সব দলকে নির্বাচনে আসতে দেবে না। তো তাদের যেগুলো পছন্দ না হবে সেগুলোকে নিবন্ধন দেবে না, তারা নির্বাচন করতে পারবে না, তখন তাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কাজে নিবন্ধন না থাকলে তো নির্বাচন করতে পারবে না, কেউই পারবে না। যদি বিএনপি নিবন্ধন না থাকে, বিএনপিও নির্বাচন করতে পারবে না। যদি জামাতের নিবন্ধন না থাকে, জামাতও নির্বাচন করতে পারবে না। এমনকি নতুন যে সংগঠন হচ্ছে, রাজনৈতিক সংগঠন, এই জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরা মিলে এবং সরকারি 3 জন উপদেষ্টা, তারা যদি সেখানে আসে, এই যে রাজনৈতিক দল হচ্ছে, এই রাজনৈতিক দলকেও কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধন থাকা লাগবে।
তারা নির্বাচন করতে গেলে তাদের আগে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেন। তো তারা নিবন্ধন পাবে কিনা সেটা শিওর না। যদি নিবন্ধন না পায় তারাও নির্বাচন করতে পারবে না। চমৎকার নিয়ম কিন্তু এটা। আর যাই হোক, স্বৈরাচারী বানানোর নিয়ম তো ভালোই তো হবেই, অসাধারণ একটা নিয়ম, সেই নিয়মটা আমাদের আছে। তবে আমরা তো জানি যে আইন আইনের মতো করে চলে না। আইন ক্ষমতাকে অনুসরণ করে, ক্ষমতায় কে আছে তাকে অনুসরণ করে। আমি চোখ বুজে বলে দিতে পারি যে যেই মুহূর্তে এই ছাত্ররা একটা দল করবে, ও দ্রুততম সময়ে তারা নিবন্ধন পেয়ে যাবে। এবং পরের যে ভবিষ্যৎবাণীটা সেটা হয়তো চোখ বুঝে বলা যাবে না, তবে একটু সন্দেহ করতে পারি। সেটা হলো নির্বাচনের আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে। কারণ একটু আগে বলেছি, আমাদের দেশে আইন আইনের মতো করে চলে না। আইনকে যেভাবে চালানো হয় সেটা সেভাবে চলে। আপনাদের আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে একজন উপদেষ্টা, উনি উপসরকারের একটা অংশ, উনি নিজে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এটা নিয়ে কেউ কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। সরকারের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে এ কথা বলতে পারে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যে তারা নির্বাচন করতে পারবে না? যদি আপনি মনে করেন এই পলিটিক্যাল পার্টি নির্বাচন করার অযোগ্য, তাহলে তো নিবন্ধন বাতিলের জন্য উদ্যোগ নেন, যেমনটা নাকি আওয়ামী লীগ নিয়েছিল জামাতের ব্যাপারে। আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জামাত দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো না, শেষের দুটো নির্বাচনে পারতো না। কিন্তু তো সেটা নিয়ে আলোচনা হতে পারে, ওই কাজটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এবার কি কেউ করেছে? তা আপনি এটা করেন, অথবা আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, যদি ক্ষমতা থাকে করে দেন নিষিদ্ধ। পারবেন? পারলে করেন, তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। তো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনে সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি, সেটা তারা আজকে প্রকাশ করলো। এটা তো প্রসঙ্গ নয়। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, যে কেউ করতে পারে। যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন যে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না, কাজে এই প্রশ্নটা উঠতেই পারে। কিন্তু আমার কথাটা হলো কি, এই কথাটার পথ বাতলিয়ে দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোনো আগ বাড়িয়ে নিল। প্রধান নির্বাচন কমিশন কি বলেছে, আমি আবার অন্য কথাটা পুরো বাক্যটাই আপনাদের মানে একাধিক বাক্য ছিল ওখানে, আমি এটা আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া। সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। মানে সময়ক্ষেপণের কী কারণে সময়ক্ষেপণ, এবং তার মোটামুটি অজুহাত কিন্তু দাঁড় করে দিয়েছে। মানে নির্বাচনটা আসলে দীর্ঘায়িতই হবে, যেটা আমি বুঝতে পারছি যে তার নানা অজুহাত নিয়ে আসতেছেন কী কারণে এগুলি করা যাচ্ছে না, আরও সময় লাগবে, হয়তো আগামী বছরের মাঝামাঝি যাবে অথবা এই বছরের শেষ দিকে কী একটা হবে। উনি মোটামুটি একটা লাইনঘাট ঠিকঠাক করে দিচ্ছেন। তারপরে আবার উনি বলেছেন, আবার শুনুন কী বলেছেন, এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। যখন তফসিল ঘোষণা করবে তার আগ পর্যন্ত যদি আওয়ামী লীগের নিবন্ধন থাকে তাহলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তো এই প্রসঙ্গটা আসছে কেন? এটা তো সবাই জানে, এটা নাথিং নিউ। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এটা যে নিবন্ধনটা বাতিল করতে হবে, এবং কবে করতে হবে? তফসিল ঘোষণার আগে। আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শিগগিরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হতে পারে, আমার ধারণা করা হবে। তো এটা হলো আমাদের গণতন্ত্র। গণতন্ত্রে আমরা কি বলি যে সকলের সমান অধিকার, সেই সমান অধিকারকে নিশ্চিত করা যাচ্ছে। কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব, এই একটা কেবলমাত্র জনগণের। জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব, কাকে প্রত্যাখ্যান করব। এখন যদি আপনি অপশন হিসেবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন, তাহলে গণতন্ত্র থাকলো। আমরা 2014 নির্বাচনে কি বলেছি? আওয়ামী লীগ কী বলেছে? ওনারা আসে নাই, আমি কি করব? আমরা তারপরে কি দেখেছি 2018-তে জামাতকে আসতে দেওয়া হয় না, কারণ নিবন্ধন নাই, সরকার তো কিছু করার নাই, নিবন্ধন নাই জামাতের। ওই বলছে আদালতের আদেশে নাকি নিবন্ধন, কি বলে, যাই হোক নিবন্ধন নাই, অতএব আমরা আমাদের কোনো দোষ করিনি, আমরা সব ঠিক আছে, জামাতের নিবন্ধন নাই। 2024-এ কী হয়েছে? ওনারা আসে নাই, অনেক প্রার্থী ছিল, আমি ছিল, ডামি ছিল, কত লোক ছিল, নির্বাচন হয়ে গেছে। সব লজিক্যালি নির্বাচন হয়েছে। লজিক্যালি কি হয়েছে?
মানুষকে প্রশ্ন করেন, মানুষ বলবে। এবার কি হচ্ছে, সে একই কাজ আপনি করছেন, নিবন্ধন নাই, ব্যবস্থা ওইদিকে যাচ্ছেন আপনারা। তো হয়ে গেল। কি বলেছে আমাদের উপদেষ্টা? তিনি বলেছেন যে যারা নাকি বাংলাদেশপন্থী হবেন না তাদের এই দেশে থাকবেন কিনা সেটা নির্ভর করবে যে সে বাংলাদেশপন্থী কিনা। এখন বাংলাদেশপন্থী বলতে যে আওয়ামী লীগ পন্থী নয় বলতে যে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, এতে তো কারো বুঝতে বাকি নাই, কারণ আওয়ামী লীগকে নির্বাচনই করতে দেবে না। আচ্ছা, আওয়ামী লীগ কত ছোট দল বলেন তো? একটা সিম্পল উদাহরণ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আওয়ামী লীগের সবচেয়ে ব্যর্থ, আওয়ামী লীগের সবচেয়ে মানে আপনার কম গুরুত্বে যে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল, সবচেয়ে কম আসন পেয়েছিল, সেরকম একটা কথা বলি। সেটা কোনটা? 2001 সালের নির্বাচন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এই 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। কত ভোট পেয়েছিল মনে আছে আপনাদের? তখন তো জনসংখ্যাও কম ছিল। তার মধ্যে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 2,23,65,000 ভোট। যখন আওয়ামী লীগ খুব খারাপ করে তখনও আওয়ামী লীগ প্রায় 2.5 কোটি ভোট পায়, মাথায় রাখতে হবে। আর এখন আওয়ামী লীগ কি সে অবস্থায়? তো এই বিষয়গুলো আপনি এদেরকে দেশ থেকে বের করে দিতে চাচ্ছেন, দেন ভাই দেন। এবং ইলেকশন কমিশনের পদ দেখাই দিয়েছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কী প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যায়। প্রিয় দর্শক, এগুলো নিয়ে ভাবুন। আমি আবারও বলছি, আমি কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি না। আমি গত 15 বছর আওয়ামী লীগ যা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি তাদের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। কিন্তু তারপরেও আমি বলবো, আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার এই যে ছলচাতুরিগুলো, এগুলো দেশের মানুষ বোঝে, বিদেশের মানুষ বোঝে। এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের নিরপেক্ষতাকে উজ্জ্বল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।